নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তো আগের দিন আমি তোমাদের ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন 25-26টা মতো প্রশ্ন আমি করে দিয়েছিলাম। তো আজকে তার পরের যে পাতাগুলো রয়েছে, এই যে 48-47 থেকে শুরু হবে, এই যে আমি এতটা পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। তো এর পরের প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো, খলজি বিপ্লব কাকে বলে? 47 নম্বর পাতাতে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। খলজি বিপ্লব কাকে বলে? তো দেখো এখানে আছে খলজি বিপ্লব, এই যে খলজি বিপ্লব 47 পাতাতে, এই যে এখান থেকে এতটা, এটা হচ্ছে খলজি বিপ্লব। 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আছে, গিয়াসউদ্দিন তুঘলকের বড় ছেলের নাম কি? তো এটা তোমরা পাবে পেজ 48 নম্বর পেজে তোমরা পাবে যে বড় ছেলের নাম কি। এই যে দেখো, গিয়াসউদ্দিন তুঘলকের বড় ছেলের নাম মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক। তারপরে আছে দেখো, কার আমলে ইবন বতুতা ভারতে আসেন? কার আমলে ইবন বতুতা ভারতে আসেন? তো এটা হবে এই যে তো কার আমলে ইবন বতুতা ভারতে আসেন? এটা হলো মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। এবার হচ্ছে ইবন বতুতা কোন দেশের লোক ছিলেন? দেখো এখানে আছে ইবন বতুতা কোন দেশের লোক ছিলেন। এই যে উত্তর আফ্রিকার মরক্কো দেশের লোক ছিলেন হচ্ছে ইবন বতুতা। তারপর আছে ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম লেখো। তো ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম হলো কি? এই যে দেখো এখানে দেওয়া আছে, তার লেখা ভ্রমণ বিবরণীর নাম হলো অল রিহলা। সরি, এটা অল রিহলা না, এটা অল বিহলা। বইটা এখানে এরকম গিজিমিজি আছে বলে আমি বুঝতে পারছি না, এটা অল বিহলা। আচ্ছা ঠিক আছে, চলো তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তারপরে নেক্সট 49-50 পেজে উলাক কাকে বলা হতো? উলাক কাকে বলা হতো? এই যে দেখো, এটা তোমরা চলে যাবে 49 নম্বর পেজে। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলক বলা হয়। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। তারপর দাওয়া কাকে বলা হতো? তো এটাও তোমরা পেয়ে যাবে তার নিচেই। পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা আছে তাকে বলা হয় দাওয়া। পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা আছে তাকে বলা হয় দাওয়া। তারপরে নেক্সট চলে যাব, পাগলা রাজা কাকে বলা হয়? ওটা চলে যাব আমরা 50 নম্বর পেজে। এই যে দেখো 50 নম্বর পেজে পাগলা রাজা কাকে বলা হয়। এই যে দেখো, মোহাম্মদ বিন তুঘলককে কেউ কেউ বলেছেন পাগলা রাজা। তাহলে পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুঘলককে। তারপর আছে মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলার কারণগুলি লেখো। তো দেখো এই কারণগুলি কী কী, এটা আমি তোমাদের দেখাচ্ছি সহায়িকা বই থেকে। এটা বইতে ভালো মতো গুছিয়ে দেওয়া নেই যে মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলার কারণ কি। তো তোমরা হেডিংটা দিয়ে নেবে যে মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলার কারণগুলি হলো, দিয়ে লিখবে তিনি বাড়তি কর আদায় করার জন্য, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তিনি বাড়তি কর আদায় করার জন্য দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করতে হয়েছিল। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তিনি তার রাজধানীর দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে আবার দিল্লিতেই ফিরে এসেছিলেন। 3 নম্বর পয়েন্ট হলো তিনি দেশে তামার মুদ্রা চালু করেছিলেন, কিন্তু পরে তাও আবার ফিরিয়ে নিয়েছিলেন। তো তোমাদের যাদের সহায়িকা বই নেই তারা আমি ভিডিওটা তোমরা স্টপ করে করে তোমরা এই 3টে পয়েন্ট সুন্দর করে লিখে নেবে। আর যাদের আছে তারা দেখো 2024 সালে রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 92 নম্বর পেজে এই প্রশ্নটা 3টে পয়েন্ট তোমরা পেয়ে যাবে।
তারপরে দেখো আছে ফিরোজ শাহের সামরিক অভিযান সম্পর্কে যা জানো লেখো। ফিরোজ শাহের সামাজিক অভিযান সম্পর্কে যা জানো লেখো, এটা তোমরা পেয়ে যাবে 53 নম্বর পেজে। এই যে দেখো বইয়ের 53 নম্বর পেজে, বইয়ের 52 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। ফিরোজ শাহের সামরিক অভিযানের একটা বড় উদ্দেশ্য ছিল দাস জোগাড় করা। ফিরোজ শাহের 1,80,000 দাস ছিল, তাদের জন্য একটা আলাদা দপ্তর খোলা হয়েছিল। রক্ষা বাহিনীতে, কারখানায়, বিভিন্ন দপ্তরে দাসরা নিযুক্ত হতো ও বেতন পেত। এভাবে সুলতান একটি অনুগত বাহিনী বানাতে চেয়েছিল। এটাই হলো ফিরোজ শাহের সামরিক অভিযান। তারপরে নেক্সট 53 নম্বর পেজ থেকে দেখো পাবে তোমরা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে। 53 নম্বর পেজ থেকে কি কি প্রশ্ন আমরা করব। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই যে দেখো একদম নিচে দেওয়া আছে, এই যে সৈয়দের প্রতিষ্ঠাতা খিজির খান। তাহলে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। তারপরে তোমরা পেয়ে যাবে তুর্কো আফগান শাসন কাকে বলে। তুর্কো আফগান শাসন কাকে বলে? এই যে দেখো এটা তোমরা এই বক্সে পেয়ে যাবে 53 নম্বর পেজে। সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান, এর আগের শাসকরা ছিলেন তুর্কি, তাই দিল্লির সুলতানদের শাসনকে একসঙ্গে তুর্কো আফগান শাসন বলা হয়। হয়ে গেল। তারপরে নেক্সট আমি চলে যাব 54 নম্বর পেজে, যেই প্রশ্নগুলো পাবো। পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যে দেখো দেওয়া আছে, এই যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়। তাহলে কি 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির হয়েছিল। তারপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে পানিপথের যুদ্ধে কে রুমি কৌশল ব্যবহার করেছিল? পানিপথের যুদ্ধে কে রুমি কৌশল ব্যবহার করেছিল? তো দেখো এখানে আছে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছিলেন, একে বলা হয় রুমি কৌশল। তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পাচ্ছ, যে রুমি কৌশল কে ব্যবহার করেছিল? বাবর তুর্কিদের থেকে শিখে নিয়ে। আর রুমি কৌশল কাকে বলে সেটাও কিন্তু তোমরা এখান থেকে এতটা পড়লে তোমরা ছোট প্রশ্ন হিসেবেও পাচ্ছ একটা, রুমি কৌশল কাকে বলে এটাও পেয়ে যাচ্ছ। তারপরে নেক্সট চলে যাচ্ছি 55 নম্বর পেজে, যেখানে প্রশ্ন হবে মঙ্গল নেতা চেঙ্গিস খান যখন আক্রমণ করেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? তো এটার উত্তর আমি পাশে লিখে দিয়েছি, ইলতুৎমিশ। 43 নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানদের সামরিক নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো, অথবা দিল্লির সুলতানরা কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন সেটা লেখো। এই দুটো প্রশ্নের একই উত্তর। এটা সুন্দর করে আমি একটু তোমাদের সাজিয়ে দিয়েছি, যে এই যে ভারতেও মোগল আক্রমণের আশঙ্কা তৈরি হলো, দিল্লির সুলতান তখন ইলতুৎমিশ। এইটুকুনিটা করে নেবে। তো তারপরে এখানে দেখো তোমরা পয়েন্ট করে করে লিখবে দিল্লির সুলতানরা কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেছিলেন। 1 নম্বর পয়েন্ট দিয়ে এখান থেকে এতটা লিখবে। 2 নম্বর পয়েন্ট দিয়ে আমি আর পড়ে শোনাচ্ছি না, দেখিয়ে দিচ্ছি। পেজ নম্বর দেখো 55, এখান থেকে এতটা। তারপরে চেঙ্গিজ মারা যাওয়ার পর মোগল রাজ্য থেকে তাদের সুবিধা হয়েছিল, এতটা পর্যন্ত পুরোটা লিখতে হবে। তারপর এই যে 3 নম্বর পয়েন্ট চলে আসবে, এখান থেকে এতটা পর্যন্ত এটা চলে আসবে 3 নম্বর পয়েন্ট। তারপরে নেক্সট প্রশ্ন আছে দেখো দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? তো এখানে দেখো আমরা 55 নম্বর পেজে এই বক্সের ভেতরে পেয়ে যাব দাগ ও হুলিয়া ব্যবস্থা কি। এই যে দেখো যে সেনাবাহিনীতে জালিয়াতি বন্ধ করতে আলাউদ্দিন দাগ ও হুলিয়া ব্যবস্থাটি চালু করেছিলেন। তাহলে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিলেন? আলাউদ্দিন। এবার দেখো পড়বো যে দাগ ও হুলিয়া ব্যবস্থা কি। এই যে সেনাবাহিনীর সমস্ত ঘোড়া খুঁটিয়ে পরীক্ষা করা হতো, তারপর ঘোড়াগুলিকে চিহ্নিত করতে দাগ দেওয়া হতো। তার ফলে ঘোড়া পর্যবেক্ষণের সময় কোনো ঘোড়াকে দুবার পেশ করা যেত না। তাছাড়া সতেজ ঘোড়ার বদলে দুর্বল কিংবা খারাপ ঘোড়া হাজির করা বন্ধ হয়। তাহলে এই হলো দাগ। আর হুলিয়া কি? হুলিয়া কিংবা চেহারা ব্যবস্থা চালু করার ফলে কোনো অদক্ষ ব্যক্তির নাম ভারিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে কিংবা অন্যের নামে বেতন নিতে পারত না। দাগ ও হুলিয়া ব্যবস্থা ফিরোজ শাহ তুগলকের শাসনকালে চালু হয়েছিল। তো এই হচ্ছে দাগ আর হুলিয়া ব্যবস্থা।
তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পেতেই পারি যে দাগ ও হুলিয়া, এই যে দেখো দাগ ও হুলিয়া ব্যবস্থা কার শাসনকালে চালু হয়েছিল? তো দাগ ও হুলিয়া ব্যবস্থা ফিরোজ শাহ তুগলকের শাসনকালে চালু হয়েছিল। এই যে এখান থেকে দাগ দেওয়া আছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা ফিরোজ শাহ তুগলকের শাসনকালে চালু হয়েছিল। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আছে, সুলতানি আমলে সুলতানদের প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। সুলতানি আমলে সুলতানদের প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। তো এটার জন্য আমাদের চলে যেতে হবে 56 নম্বর পেজে। 56 নম্বর পেজে এই যে দেখো সুলতানদের নিয়ন্ত্রণী ব্যবস্থা, হ্যাঁ প্রশাসনিক নিয়ন্ত্রণ। তাহলে প্রথমে আমরা হেডিংটা দিয়ে নেব যে সুলতানি আমলে সুলতানদের প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানি তার পয়েন্টগুলো হলো এই যে দেখো, বা কারণগুলি হলো এই যে 1 নম্বর দিয়ে লিখবে সুলতানি শাসনের প্রধান ব্যক্তি সুলতান নিজে। যুদ্ধ, আইন, বিচার, দেশ চালানোর সব ক্ষমতা সুলতানদের হাতে থাকতো। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে একজন ব্যক্তি একা সব দিক সামলাতে পারে না, তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সবাইকে সুলতানদের কাছে অনুগত থাকতে হতো। তো হয়ে গেল এই 3টে পয়েন্ট তোমরা এখান থেকে লিখে দেবে, লিখে দিলে হয়ে যাবে। তো তারপরে আমি নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে? তারপরে নেক্সট প্রশ্ন আছে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে? তো এই যে দেখো কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এখানে পাবে তোমরা। সুলতানদের আদেশ ছিল শেষ কথা। এই যে প্রথমে উপরে একটু লিখে নেবে সুলতানি শাসনে সুলতানদের আদেশ ছিল শেষ কথা। এইভাবে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে, একেই কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে। তাহলে এখান থেকে এতটা। আচ্ছা তোমাদের আরেকটা আমি জিনিস বলে দিই যে এখানে আমি কিন্তু তোমাদের 3টে আগের প্রশ্নটা সুলতানি আমলে সুলতানদের প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো, এটা আমি তোমাদের 3 নম্বর পয়েন্ট বলেছিলাম যে 3টে পয়েন্ট লিখবে। তো তোমাদের যদি 5 নম্বরে যদি 2 নম্বরে দেয় তাহলে তো এই 3টে পয়েন্ট লিখলে তোমাদের হয়ে যাবে, কিন্তু যদি এটা বড় প্রশ্ন হিসেবে আসে 5 নম্বরের তখন তোমরা এর সঙ্গে আরও 2টো পয়েন্ট অ্যাড করে দেবে, সেই 2টো পয়েন্ট এখান থেকে নেবে। যে অভিজাত ছাড়াও উলেমার সঙ্গে সম্পর্ক রেখে চলতে হতো সুলতানকে। আর 5 নম্বর পয়েন্ট এটা দেবে নিজেদের ক্ষমতা অটুট রাখতে ওমরাহ ও উলেমার সমর্থনের দরকার হতো সুলতানদের, তাই নানা উপহার ও সম্মান দিয়ে তাদের রাখতেন সুলতানরা। তো ওই প্রশ্নটা আমি প্রথমে 3 নম্বর পয়েন্ট তোমাদের 3টে পয়েন্ট বলেছিলাম, তো পরে ভেবে দেখলাম যদি 5টা পয়েন্ট 5 নম্বরে আসে প্রশ্নটা তাহলে তোমাদের 5টা পয়েন্ট লিখলেই খুব ভালো হবে। তো তারপরে নেক্সট চলে যাচ্ছি, দেখো নেক্সট প্রশ্নে উলেমা কাকে বলে? উলেমা কাকে বলে? তো এটা পেয়ে যাব আমরা 57 নম্বর পেজে। উলেমা কাকে বলে? এই যে দেখো উলেমা। আরবি ভাষার ইলম মানে হলো জ্ঞান, আলিম মানে হলো জ্ঞানী। বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলে আলিম। একের বেশি আলিমকে বলা হয় উলেমা। তো উলেমা কাকে বলে পেয়ে গেলাম। তারপরে নেক্সট প্রশ্ন আছে ইকতা কাকে বলে? নেক্সট প্রশ্ন আছে ইকতা কাকে। দেখো ইকতা কাকে বলে? সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো, এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। তাহলে এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। তারপরে নেক্সট প্রশ্নে চলে আসব ইকতাদার বা মুক্তি বা ওয়ালি কাকে বলে? ইকতাদার বা মুক্তি বা ওয়ালি কাদের বলে? এটাও তোমরা পেয়ে যাবে বইতে, এটাও তোমরা বইতে দেখো পেয়ে যাবে 57 নম্বর পেজে। এই যে ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। আমরা চলে যাব 59 নম্বর পেজে। 59 নম্বর পেজ থেকে আমরা পেয়ে যাব জিজিয়া কর কাকে বলে? জিজিয়া কর কাকে বলে? তো আমি এখানে লিখে দিয়েছি অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা যে কর আদায় করতেন তাকে জিজিয়া কর বলে। তাহলে কি অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা যে কর আদায় করতেন তাকে জিজিয়া কর। তো আজকে আমি তোমাদের আরও 25টা প্রশ্ন করে দিলাম। তো লাস্ট এই জিজিয়া কর পর্যন্ত হলো।
এই যে লাস্ট এই পৃষ্ঠা 59 পৃষ্ঠা পর্যন্ত আমি করালাম। তো আর যেটুকুনি বাকি আছে এটা আমি তোমাদের আরেক দিন করিয়ে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি ওই ভিডিওটা আবার করে এই পার্ট 2 এর ভিডিওটার নিচে লিংক দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো আজকের মতো ভিডিওটি এইটুকুনি। যদি তোমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে বা তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক ও শেয়ার করতে ভুলো না। তো পরের দিন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।